হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শেখ মেহেদী হাসান নয়ন, সাতক্ষীরা মেডিকেল কলেজ, মেরিট স্কলার ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর। তো আজকে তোমাদের মাঝে নিয়ে এসেছি পরিমাণগত রসায়নের পার্ট 5 নিয়ে। তো চলো আমরা দেখি কি কি আছে। আজকে আমরা এসিড ও ক্ষারের যে প্রশমন বিক্রিয়া এবং এটা নিয়ে যে এটা থেকে পিএইচ বের করা, লাস্টে এর কোনো দ্রবণের যে অবস্থা সেটা ক্ষারীয় হবে না অম্লীয় হবে, এই ধরনের যে ম্যাথগুলো আমাদের এইচএসসি তে আসে বা আমাদের ছোটখাটো শর্ট ভার্সন যে আমাদের ভার্সিটিতে বা মেডিকেলে আসে, সেটা আমরা পুরোটা আজকে দেখবো। তো চলো আমরা শুরু করি। তো চলো, এখানে কি দেওয়া আছে? অ্যাসিড ক্ষারের প্রশমন বিক্রিয়া ভিত্তিক গণনা। তো দেখো, ফার্স্টে আমরা একটা সূত্র জানি। এন ইকুয়ালস টু কি জানি? ভিএস। এন কি? আমাদের মোল সংখ্যা। আর এখানে ভি কি? আয়তন। এস কি? ঘনমাত্রা। তাহলে এন ইকুয়ালস টু ভিএস, তার মানে কোনো একটা জায়গায় যদি আমাদের আয়তন আর ঘনমাত্রা দেওয়া থাকে, তাহলে সেই দুটো গুণ করে আমরা ডিরেক্ট সেখানে মোল সংখ্যা নির্ণয় করতে পারতেছি। ঠিক একইভাবে যদি আমরা ওইখানে যখন আমি মূল সংখ্যাটা নির্ণয় করতে পারবো, একইভাবে আমরা ভি ভি বা এস এস ইকুয়ালস টু আমরা এন বাই ভি দিয়ে আমরা ঘনমাত্রা নির্ণয় করতে পারবো, তাই না? তাহলে দেখো কি করি এবার আমরা, একটু দেখো। দেখো এবার, একটা মিনিট দাঁড়াও। হ্যাঁ দেখো, এখানে কি আছে? ভি গুণ এম। এই এম মানে কি? এম মানে কিন্তু আমাদের আণবিক ভর না। এই এম হলো আমাদের ঘনমাত্রা। ঠিক আছে, এরপরে বলছে কি এ বাই বি। তার মানে মনে করো আমাদের এইচ সিএল আছে, HCl, তার সঙ্গে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, বিক্রিয়া করলাম, বিক্রিয়া করে কি হলো? সোডিয়াম ক্লোরাইড হলো, আর কি হলো? পানি হলো, তাই না? এই যে পানি হলো আমাদের, এখন এই যে এখানে কি হলো? পানি হলো। এখন এখান থেকে আমি বলতে পারি কি, মনে করো হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা, এটার আমাদের ভি দেওয়া আছে, এস দেওয়া আছে। এখন এখান থেকে দেখো, সমতা সমতা করলে সমতা হয়ে গেছে অলরেডি, তার মানে এখানে ওয়ান, এখানে ওয়ান। তার মানে আমি বলতে পারি এই যে HCl, এটা কত মোল আছে? 1 মোল। সোডিয়াম হাইড্রোক্সাইড কত মোল আছে? 1 মোল। তার মানে এখানে আমি বলতে পারি যে ভি ভি এর যে আমাদের HCl টা, এই যে VHCl গুণ আমাদের এম বা SHCl, ঠিক আছে, বাই যদি আমরা দিই, বাই AHCl, বাই AHCl ইকুয়ালস টু কি? ভি NaOH গুণ SNaOH, তারপর এখানে বাই দিলাম কি? BNaOH গেল। এখান থেকে তাহলে আমাদের সূত্র আসে কি? VHCl, বা আমরা এটাকে এ ধরি, VASA বাই আসে কি এখান থেকে? VBSB ইকুয়ালস টু কি আসে? A বাই বি, তাই না? এইটাই আমাদের কিন্তু এখানে সূত্রটা দিয়েছে। তাহলে এই সূত্রটা আমরা পরিচিত হয়ে নিলাম। তাহলে আরেকবার বলা যায় কি, এখান থেকে আরেকটা সূত্র লেখা যায়, দেখো। VASA B ইকুয়ালস টু কি? VBSBA, তাই না? এটা হলো আমাদের শর্টকাটের, এইটাই আমাদের শর্ট ভার্সন একদম। ঠিক আছে, গেল। তাহলে এবার আমরা দেখবো অঙ্কগুলো, আস্তে আস্তে আমরা দেখবো। এই সূত্র ব্যবহার করে আমরা অঙ্কগুলো আস্তে আস্তে দেখবো। তো চলো, কি কি আছে আমরা তো দেখি। আমরা এই অঙ্কটা দেখবো না, আমরা একটা অঙ্ক দেখবো, সেই অঙ্কের মাধ্যমে সব আমাদের হয়ে যাবে। দেখো এই অঙ্কটা দেখো, এই যে অঙ্কটা দেওয়া আছে। তো আমাদের কি পেজ দেওয়া আছে? আছে, এই যে সাদা পেজে আমরা যাই। দেখো আমরা অঙ্কটা একটু তুলবো, এই পাশ থেকে আমরা অঙ্কটা একটু তুলবো। কি কি দেওয়া আছে এই পাশে? 200 মিলিলিটার 0.2 মোলার দ্বিক্ষারীয় অম্ল। দ্বিক্ষারীয় মানে কি? দুইটা ক্ষারককে প্রশমন করতে পারবে একসঙ্গে। তার মানে মনে করো আমাদের সালফিউরিক অ্যাসিডটা আছে, H2SO4, যখন সালফিউরিক অ্যাসিড হলো, এর সঙ্গে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড মিলালাম, হলো কি? সোডিয়াম সালফেট হলো, তাই না? সাথে কি হলো? পানি হলো। তো এখান থেকে দেখো, এখানে যদি সমতা করি, তাহলে এইখানে 2 আসে, সোডিয়াম হাইড্রোক্সাইড 2 মোল আসে। তার মানে কি 1 মোল সালফিউরিক অ্যাসিড 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমন করতে পারে, বা 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সম পরিমাণ, তাই না? ঠিক আছে, তাহলে কি আর দেখলাম? 200 মিলিলিটার 0.2 মোলার দ্বিক্ষারীয় অম্ল। তাহলে আমরা এখানে লিখবো 200 মিলিলিটার
200 মিলিলিটার 0.2 মোলার দ্বিক্ষারীয় অম্ল। এটা কি লাগবে আমাদের? অম্ল, যে কোনো একটা অম্ল ধরবো। তাহলে যে কোনো একটা অম্ল আমরা HCl ধরতে পারি, তারপরে সালফিউরিক অ্যাসিড ধরতে পারি। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড ধরি আর সালফিউরিক অ্যাসিড ধরি। হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি? এক ক্ষারীয় অম্ল। আর সালফিউরিক অ্যাসিডটা কি? দ্বিক্ষারীয় অম্ল। তো আমাদের চেয়েছে কি? দ্বিক্ষারীয় অম্ল, তার মানে H2SO4 ধরলাম। এরপরে কি আছে? এরপরে দেওয়া আছে 300 মিলিলিটার 0.3 মোলার কি? এক অম্লীয় ক্ষার। তাহলে এক অম্লীয় ক্ষার মানে কি? এই ক্ষারটা একটা অম্লকে প্রশমন করতে সক্ষম। তার মানে এরকম কি আছে আমাদের? সোডিয়াম হাইড্রোক্সাইডটা আমরা ধরতে পারি। তাহলে কি? 300 মিলিলিটার 0.3 মোলার। 300 মিলিলিটার 0.3 মোলার। তাহলে 300 মিলিলিটার 0.3 মোলার কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এরপরে আরো একটা রাশি আছে, দেখি সেটা কি আছে। এরপরে আছে নাইট্রিক অ্যাসিড, দেওয়া আছে কত? 50 মিলিলিটার 0.2 মোলার। 50 মিলিলিটার 0.2 মোলার কি আছে আমাদের? HNO3 মানে নাইট্রিক অ্যাসিড। এখন বলছে কি এখানে প্রশ্নে? প্রথমটা বলছে যে পিপিএম নির্ণয়। পিপিএম নির্ণয় আমরা আগেই দেখিয়েছি, এখন আর আমরা দেখাবো না। প্রথম ও দ্বিতীয় পাত্রের মিশ্রিত দ্রবণ, তার মানে কি? প্রথম ও দ্বিতীয় পাত্রকে আগে মিশানো হলো। মিশিয়ে সেইখানে যে আমাদের প্রকৃতিটা আসলো, মিশানোর পরে যে দ্রবণটা আসলো, সেই দ্রবণে আমরা তৃতীয় পাত্রের যে অ্যাসিডটা রয়েছে ওই পাত্রের অ্যাসিডটা দিলাম। এখন এটা লাস্ট পর্যন্ত পূর্ণ প্রশমিত হবে কিনা, মানে লাস্টে নিরপেক্ষত হবে কিনা দ্রবণটা, সেইটা আমাদের নির্ণয় করতে বলছি। তো দেখো, আমরা প্রথমে প্রথম আর দ্বিতীয়কে মিশাবো। তার মানে কি? এই H2SO4 আর আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড। তো H2SO4 যখন এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, তৈরি করে কি? Na2SO4। তাতে কি? পানি বের তৈরি করে, তাই না? তাহলে এখানে যখন আমি সমতা করবো, এখানে 2 দিব, এখানে সোডিয়াম হলো, এখানে সালফার একটা, এখানে সালফার একটা, হাইড্রোজেন দুইটা, এখানে অক্সিজেন দুইটা। ঠিক আছে, এইখানে একটা 2 আসবে, গেল। তাহলে এই হলো আমাদের সমতা হলো। তাহলে আমি এখান থেকে বলতে পারি না, 1 মোল H2SO4 সমানুপাতিক 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস করব, এই যে তিনটা আছে, তিনটাকে আমরা সমতে নিয়ে আসবো। মানে তিনটার যে মোলার আছে, মানে আমাদের ঘনমাত্রাটা আমি তিনটাকে একই নিয়ে আসবো। তো যখন আমি এটাকে তিনটা একই, মানে আমরা 1 মোলার করব তিনটাকে। তাহলে আমরা জানি কি? V1S1 = V2S2। ঠিক সেই সূত্র অনুযায়ী এখানে যদি আমরা একটু করি, তাহলে এখানে দেখো 0.2 আর এখানে 200, এই দুটো যদি আমি একটু গুণ দিই, তাহলে কি আসে? 0.2 দ্বারা যখন গুণ দেবো, এখানে 20 আসবে, 20 আবার 2 গুণ দিলে কত আসবে? 40। তাহলে এখানে আসলো কি? 40 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড। ঠিক একইভাবে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে কি হবে? 0.3 রে 300 দ্বারা গুণ দাও, তাহলে 0.3, 0.1 রে 300 দ্বারা গুণ দিলে 30, তার সঙ্গে আবার 3 আছে, তাহলে কত? 90। তাহলে 90 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড হলো। একইভাবে নাইট্রিক অ্যাসিডকে দাও, 0.2 রে 50 দ্বারা গুণ, তাহলে 0.1 গুণ 50, 5 5 5 দুগুণে কত? 10। কি হলো তাহলে? 0.2 দ্বারা এখানে যদি গুণ দেওয়া হয় 100, 100 রে আবার 0.1, তার মানে কি? 10। তাহলে 10 মিলিলিটার 1 মোলার কি আসলো? নাইট্রিক অ্যাসিড। তো নাইট্রিক অ্যাসিডের হিসাবটা আমাদের পরে, আগে হলো এই উপরের দুইটা। তাহলে আমি এইখান থেকে একটা সাইকোলজি দেখাবো, দেখো ভালো করে। 1 মোলার সালফিউরিক অ্যাসিড, 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই না? তার মানে কি? এইখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যে পরিমাণে আছে, তার অর্ধেক পরিমাণে দরকার সালফিউরিক অ্যাসিডে। ঠিক তেমন ভাবে সালফিউরিক অ্যাসিডে যা আছে, তা এখানে তার দ্বিগুণ শক্তি নিয়ে আমরা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড সেখানে কাজ করব, তাই না? তার মানে কি? এখানে যখন সালফিউরিক অ্যাসিড আমরা 40 মিলিলিটার দিব, তখন এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড তার মানে কি? কি কিরকম কাজ করবে? সালফিউরিক অ্যাসিড দ্বিগুণ শক্তি নিয়ে যদি সম হতে পারবে, তাহলে এখানে 80 মিলিলিটার যদি আমি দিই, তাহলে এটা সম হতে পারবে, তাই না? তার মানে এখানে হলো, মনে করো সালফিউরিক অ্যাসিডটা হলো এখানে বেশি শক্তিশালী, আর সোডিয়াম হাইড্রোক্সাইডটা হলো তার অর্ধেক শক্তিশালী। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি দুইটা মিলে, তার মানে ও তখন সালফিউরিক অ্যাসিডের সম হতে পারবে। তাহলে আমি এখানে বলতে পারি, যখন সালফিউরিক অ্যাসিড 40 মিলিলিটার আছে, তাহলে এর ডাবল মিলবে, তার মানে 80 মিলিলিটার যখন হতে পারতেছে, তখন ও এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা সালফিউরিক অ্যাসিডের সম হচ্ছে, তাই না? ঠিক আছে, তাহলে এখানে 40 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড, এখানে 80 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখান থেকে দেখো, এখানে আমাদের দেওয়া আছে কত মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড?
90 মিলিলিটার দেওয়া আছে, তার মানে এখানে অবশিষ্ট থাকবে কি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকবে, কারণ ওখানে দেওয়া আছে 90, আমাদের লাগছে কত 80। অবশিষ্ট থাকবে কত 90 মাইনাস 80 ইকুয়ালস টু 10 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, তাহলে অবশিষ্ট থাকলো কি 10 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই না? তাহলে আমরা আর একটা সাদা পেজে যাই। অবশিষ্ট থাকলো 10 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে অবশিষ্ট থাকলো কি একটা ক্ষার। তাহলে আমি এখনই বলে দিতে পারি যে এই দ্রবণটা মানে প্রথম আর দ্বিতীয় মিশালে যে দ্রবণটা হচ্ছে, এই দ্রবণটা কেমন হবে, ক্ষারীয় হবে বলে দিতে পারি ডিরেক্টলি। তাহলে ক্ষারীয় হলো, তাহলে এইখান থেকে আমি একটা পিএইচ বের করতে পারি। পিএইচ বের করা মানে কি মাইনাস লগ ইনটু কি এইচ প্লাস হবে, তাই না? তাহলে এখানে আছে কি, আমরা এখানে ক্ষার, তার মানে এখানে ওএইচ মাইনাসের আমরা দ্রবণতা পাবো, তাই না? তাহলে আমি একটু খেয়াল করবো, আমরা ফার্স্টে পিওএইচ টা নির্ণয় করবো এখান থেকে। ফার্স্টে এখানে এইচ প্লাস থাকুক, পিওএইচ টা নির্ণয় করবো ইকুয়ালস টু মাইনাস লগ এই ওএইচ মাইনাস, ঠিক আছে, এটা আমি নির্ণয় করবো। তো ফার্স্টে আমাদের যেটা আছে ওটা থেকেই আমরা হিসাব করব। তো আমরা জানি কি এন ইকুয়ালস টু ভিএস, তার মানে আমি বলতে পারি এস ইকুয়ালস টু কি বলতে পারি এন বাই ভি। তো এখানে এন ইকুয়ালস টু আমরা বলতে পারি আবার ভিএস। তাহলে এইখানে দেখো এই যে আমাদের এসটা নির্ণয় করতেছি, এইটা কিসের, পুরো দ্রবণটা না? এই যে এসটা নির্ণয় করতেছি এইটা একদম লাস্ট টেক্স না, লাস্ট টেক্স। তার মানে আমাদের এখন দ্রবণটা যেমন আছে এই দ্রবণের কত ঘনমাত্রা হচ্ছে সেইটা আমি নির্ণয় করবো। ঠিক আছে, তাহলে এই যে এন এর মানটা আমাদের লাস্ট স্টেজ পর্যন্ত, বি এর মানটা কি কুল দ্রবণটা না? ঠিক আছে, যখন এই উপরের এনটা আমরা হিসাব করবো, উপরের এনটা কি আমাদের যতটা অবশিষ্ট আছে সেইটা। তাহলে এখানে অবশিষ্ট আছে কি 10 গুণ 1, বা এটাকে আমি বলতে পারি কি V1S1 না, V1S1, সেইটাকে আমি বাই দেবো কি মোট আয়তন দিয়ে। তার মানে আমি যখন এখানে এইচ প্লাস বা ওএইচ মাইনাসের ঘনমাত্রা নির্ণয় করবো লাস্ট স্টেপে পিএইচ বা পিওএইচ নির্ণয় করার ক্ষেত্রে, তখন আমি এস ইকুয়ালস টু আমরা দিব এন বাই ভি। এন এর মান হবে কি আমাদের যত অবশিষ্ট রয়েছে সেই অবশিষ্টটা অংশ থেকে এন ইকুয়ালস টু ভিএস দিয়ে সেখান থেকে আমরা এন এর মানটা নির্ণয় করবো, বাই দিব মোট আয়তন। তাহলে এখানে আয়তন মোট কত ছিল, আমরা দেখি এখানে আয়তন মোট কত ছিল 200। আমাদের এই আয়তন না, কিন্তু এই যে 40 আর 90 বানাইছি এই আয়তন না, আমাদের মেইন আয়তন কত ছিল এখানে 200 আর 300 কত 500 মিলিলিটার। 200 আর 300 কত 500 মিলিলিটার। ঠিক আছে, তাহলে আমরা নিচে দেব কত 500 দিব। তাহলে এইটা করলে আসবে কত 10, এখানে কাটো, এখানে আসে কত আমাদের 50 আসে, তাই না? এখানে 5 10 কে 50 আসে, তাহলে 1/50। ঠিক আছে, তাহলে এটা করলে আমাদের একটা ঘনমাত্রা আসবে। কিসের ঘনমাত্রা আমি পাইলাম ওএইচ মাইনাস এর ঘনমাত্রা। তাহলে এই ঘনমাত্রাটাকে তুমি এখানে পিওএইচ এ বসাও, তাহলে এখানে কি পাবা তুমি পিওএইচ পাবা। তাহলে আমরা জানি কি পিএইচ ইকুয়ালস টু 14 মাইনাস পি ওএইচ। তাহলে যেখান থেকে যে পিওএইচ টা আসবে তুমি সেটা এখানে বসা দিলা, 14 থেকে মাইনাস করলা, তুমি পিএইচ পেয়ে গেলা। তাহলে যে পিএইচ টা পাইলা এটা অবশ্যই কি হবে 14 এর কম হবে এবং 7 এর বেশি হবে। ঠিক আছে, এখানে 7 এর বেশি হবে কিন্তু অবশ্যই। যদি তোমার 7 এর বেশি না আসে তাহলে বুঝতে হবে কি আমাদের প্রশ্নে না, আমাদের পড়ায় ভুল আছে। ঠিক আছে, তখন তুমি সাথে সাথে সলভ আউট করে পুরোটা দেখে নিতে পারবা। তাহলে আমরা পিএইচ বা পিওএইচ নির্ণয় করাটাও দেখালাম। এইবারে যেটা বাকি আছে সেটা হলো কি, আমাদের লাস্টে কি বললো তাহলে এখানে, যে আমাদের এই যে এক আর তিন মিশালাম আমি, এক আর তিন মিশিয়ে যে আমাদের দ্রবণটা আসলো সেখানে আমরা তৃতীয় দ্রবণটা মিশাবো, তাই না? তাহলে এক আর তিন দ্রবণে কি আসলো 10 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড লাস্টে রইলো। আর আমাদের উপাস্যে ছিল কি 10 মিলিলিটার 1 মোলার নাইট্রিক অ্যাসিড HNO3। কিছু কি আন্দাজ করতে পারতেছো? দুইটার দেখো ঘনমাত্রাও সেম আর আমাদের কি আয়তনও সেম, তাহলে অবশ্যই প্রশমিত হওয়ার কথা মানে চান্স বেশি। এখন আমরা একটু বিক্রিয়াটা করব। তাহলে HNO3 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, তাহলে এখান থেকে অ্যাসিড কার কি করবে লবণ তৈরি করবে। তাহলে এ কি করবে NO3 বানাবে, আর কি হবে একটা পানি অণু বের হবে। দেখো সোডিয়াম একটা হাইড্রোজেন কয়টা দুইটা, অক্সিজেন একটা একটা, নাইট্রেট কয়টা একটা, তাহলে মিলে গেল। তাহলে কি এখানে 1 মোল, এখানে 1 মোল কাজ করে। তাহলে আমি বলতে পারি এখানে 10 মিলিলিটার
1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড সমানুপাতিক 10 মিলিলিটার 1 মোলার কি HNO3, এটা বলতে পারি। তাহলে এখানে কিন্তু এইটা আর এইটাই দেওয়া আছে আমার, দেখো এইটাই দেওয়া এইটাই দেওয়া, তার মানে আমাদের দুইটা মিলে গেছে। তাহলে এখানে কোনো অবশিষ্টাংশ থাকতেছে না, কোনোটাই আমাদের অবশিষ্ট থাকতেছে না। তার মানে আমি বলতে পারি নিরপেক্ষ আছে এখানে। এখানে কি আছে? নিরপেক্ষ দ্রবণ হবে বা নিরপেক্ষ প্রকৃতি হবে, ঠিক আছে। তাহলে এখানে নিরপেক্ষ যখন হলো, তার মানে আমি বলতে পারি একদম লাস্ট স্টেপে আমাদের প্রশমন ঘটে গেছে, প্রশমন ঘটে গেছে, ঠিক আছে। তাহলে এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে, মনে করো এই এই যে দেওয়া আছে, এই যে প্রথমে দেওয়া আছে কি 1 আর 2 আর 3, তাহলে এখান থেকে আসতে পারে যে 1 2 3 একসঙ্গে মিশিয়ে, 1 2 3 একসঙ্গে মিশিয়ে আমরা কি এটাকে প্রশমন করতে পারবো? এরকম কিছু প্রশ্ন আসতে পারে। তো আমরা একটু এগুলো একটু দেখবো। তো আমরা ফার্স্টে এই লাইনটা, এই যে জায়গাটা দেওয়া আছে এইটাই আমরা ব্যবহার করি। আমরা এই পাশেরটা তো এখানে সরল করছি, এই সরলটা দিয়েই আমরা এখন করবো। তাহলে কি আছে? 40 90 আর 10, তাই না? 40 90 আর 10, তাহলে এইটা দিয়েই আমরা হিসাব করবো। দেখো একটা পেজ নিয়ে আমরা, দেখো তাহলে কি কি দেওয়া আছে। 40 মিলিলিটার 1 মোলার H2SO4, 90 মিলিলিটার 1 মোলার NaOH, আর কি দেওয়া আছে? 10 মিলিলিটার 1 মোলার নাইট্রিক অ্যাসিড, তাই না? এটাই তো দেওয়ার কথা, আমরা একটু চেক দিয়ে আসবো ঠিক আছে কিনা। তাহলে এখানে 90 এ সোডিয়াম হাইড্রোক্সাইড, 40 10, ঠিক আছে। তাহলে আমাদের উঠানো ঠিক আছে। এইবার দেখো যদি বলে যে তিনটা তুমি একসাথ করো, আগে আমরা বলছিলাম কি যে প্রথম আর দ্বিতীয় একসাথ করে তার সঙ্গে তৃতীয় মিশাইছি, তাহলে প্রশমন হবে কিনা। সেখান থেকে আমরা প্রথম আর দ্বিতীয় মিশিয়ে আমরা পিএইচটাও বের করছিলাম। ওরকম অঙ্ক আমাদের আসতে পারে। ঠিক আরেকটা অঙ্ক আসতে পারে যে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটারই তুমি একসাথে ঢালো, তাহলে প্রশমন হবে কিনা। তাহলে আমি একসাথে ঢালবো। এবার দেখো এইখানে দেখো একটু খেয়াল করো, 40 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, 90 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা ওখানে বলছিলাম কি যে 1 মোলার 1 মোল সোডিয়াম সালফিউরিক অ্যাসিড 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সম। তাহলে এখানে আমি আবার পরের যখনটা করলাম তখন কি ছিল? 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল নাইট্রিক অ্যাসিডের সম। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে সালফিউরিক অ্যাসিড যখন 2 মোল, তখন সেটা 1 মোল নাইট্রিকের সমান, তাই না? তার মানে কি এখানে সালফিউরিক অ্যাসিড যখন 1 মোল হবে, এখানে 2 মোল। সালফিউরিক অ্যাসিড যখন 1 মোল হবে, এখানে 2 মোল। তার মানে আমি নাইট্রিক অ্যাসিডের 2 মোলকে আমি, যখন নাইট্রিক অ্যাসিডের 2 মোল একসঙ্গে হবে তখন এটা 1 মোল সালফিউরিক অ্যাসিডের সম হবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 40 মিলিলিটার 1 মোলার যখন সালফিউরিক অ্যাসিড হবে, এটা অপর পাশে দরকার হবে 80 মিলিলিটার 1 মোলার নাইট্রিক অ্যাসিড, এমন একটা কিছু, তাই না? তার মানে আমি অপরভাবে বলতে পারি যে 10 মিলিলিটার 1 মোলার নাইট্রিক অ্যাসিডটা ঠিক যতটুকু শক্তি আছে দুইজন মিলে, এর দুইজন মিলে যে শক্তি ও সেটা সম। তার মানে এর অর্ধেকে ওর সম হবে। ও অর্ধেকেই অর্ধেক কাজ, মানে পুরো কাজটা করে ফেলতে পারবে সালফিউরিক অ্যাসিড। তাহলে এখানে সালফিউরিক অ্যাসিডে যা ছিল তার দ্বিগুণ পরিমাণ যদি আমি নিতাম নাইট্রিক অ্যাসিড, তাহলে সেটা সম হয়েছিল। ঠিক তেমনি নাইট্রিক অ্যাসিডে যা আছে তার অর্ধেক পরিমাণ যদি আমি নেই, তাহলে সালফিউরিক অ্যাসিডটা সম হবে। তাহলে আমি এখানে নিট ভাবে বলতে পারি কি, আমি নিট ভাবে বলতে পারি যে 95 মিলিলিটার, তার মানে এখানে 90 আছে, 95 না 45, এখানে 40 মিলিলিটার আছে, এখানে 5 মিলিলিটার, তার মানে 45 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড লাস্ট স্টেপে রইলো। আর বসে রইলো 90। তাহলে আমরা একটু পরের পেজে আর একটা পেজ সাদা নেবো। আচ্ছা আসছে। তাহলে আমি এখানে বলতে পারি কি যে 45 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড, 90 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখান থেকে একটু করি বিক্রিয়াটা আবার, H2SO4 সোডিয়াম হাইড্রোক্সাইড, বিক্রিয়া করলাম হলো কি Na2SO4 প্লাস এখানে কি আসলো? পানি আসলো। এইখানে একটা 2 থেকে এখানে একটা 2, এখানে আর একটা 2।
তাহলে আমি বলতে পারি 1 মোল H2SO4 সম হবে 2 মোল NaOH। তার মানে আমি এখানে বলতে পারি 45 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড সম হবে দ্বিগুণ, তার মানে এখানে 90 মিলিলিটার 1 মোলার NaOH। এটা না? তাহলে এখানে দেখো কি আসছে, মানে 45 মিলিলিটার হলো 1 মোলে, তার মানে দ্বিগুণ হবে এখানে 2 মোল, মানে এখানে 90 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এইটাই কি আমাদের দেওয়া আছে না? এটাই আমাদের দেওয়া আছে না? তাহলে এটার সঙ্গে এটা মিশে গেছে না? তাহলে মিশে গেছে, তার মানে কি এটা প্রশমন হয়েছে না? ঠিক যতটুকু দরকার ততটুকুই আমাদের আছে। তার মানে আমি এখানে বলতে পারি যে অবশিষ্ট কিছু নেই। মানে আমি বলতে পারি এখানে প্রশমন ঘটেছে, প্রশমন ঘটেছে। মানে আমি বলতে পারি দ্রবণটা হবে কি, দ্রবণের যে প্রকৃতি সেটা হবে কি নিরপেক্ষ, নিরপেক্ষ হবে, এটা আমি বলতে পারি। ঠিক আছে, তো দ্রবণের প্রকৃতি কেমন হলো? নিরপেক্ষ হলো। তাহলে আমরা কি তিনটে একসঙ্গে মিশিয়ে কি আমরা দ্রবণের প্রকৃতি নিরপেক্ষ বা আমরা প্রশমন ঘটাতে পেরেছি? অবশ্যই আমরা পেরেছি। তাহলে এই ধরনের যে অঙ্কগুলো আসবে আমরা পারবো, পারবো। তাহলে এগুলো শেষ। এরপরে দেখি ঠিক একইভাবে তোমাদের এই দেখো বলেছে প্রথম ও দ্বিতীয় পত্রকে মিশিয়ে তৃতীয় পূর্ণ প্রশমন সম্ভব কিনা। দেখো এইখানে দেখো এখানে কি বলছে, বিপাত্রের দ্রবণের ঘনমাত্রা এত রূপান্তর করতে কতটুকু পানি যোগ করতে হবে। এই ধরনের ম্যাথ আমরা আগে দেখিয়েছি। তারপরে দেখো এখানে কি আসছে, এই দেওয়া আছে মিশ্রণের প্রকৃতি কেমন হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমরা মিশ্রণের প্রকৃতি কেমন হবে তাও আমরা একটু আগে দেখালাম। মিশ্রণের প্রকৃতি কেমন হবে অ্যান্ড দেন সেখান থেকে পিএইচ নির্ণয় করে আমরা বলতে পারবো মিশ্রণের প্রকৃতি কেমন হবে, তাও আমরা দেখিয়েছি। লাস্টে কি আছে দেখো, এর আণবিক ভর নির্ণয় করো। এগুলো তো আমরা আণবিক ভর নির্ণয় করে আমরা কি দেখাবো। আচ্ছা, উভয় বিকারকের দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কেমন হবে, মিশ্রণের প্রকৃতি আমরা দেখিয়েছি। তারপরে দেখো আর কি কি আছে, ঘনমাত্রা ppm এককে আমরা সম্ভবত পার্ট 3 বা 2 তে আমরা দেখিয়েছি। প্রথম ও দ্বিতীয় পাত্রের দ্রবণ মিশালে মিশ্রণের প্রকৃতি পিএইচ কেমন হবে, আমরা একটু আগে দেখিয়েছিলাম না? প্রথম ও দ্বিতীয় পাত্র মিশালাম, মিশিয়ে সেখান থেকে আমরা কি করছিলাম, পিএইচ নির্ণয় করছিলাম। ঠিক এটাও সেম ভাবে দেওয়া, এখানে কি দেওয়া, এই গ্রাম দেওয়া, মানে এখানে ডাব্লু দেওয়া, ডাব্লু থেকে আমরা বের করতে পারি কি ডাব্লু/এম দিয়ে আমরা এন বের করতে পারি। তো এন সেই এনটা আর এ পাশে আর একটা এন, সেইটা হিসাব করলে এখানে হয়ে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলছে, এত দ্রবণ করতে গোষ্ঠীত্বটা কত বোঝানো হবে, ঘনমাত্রা মোলারিটিতে কত হবে, এগুলো আমরা দেখাইছি। দ্রবণটি পূর্ণ প্রশমিত হবে কিনা, মিশ্রণের প্রকৃতির পিএইচ নির্ণয় করো, দেখিয়েছি আমরা। হ্যাঁ, পিপিএম এককে নির্ণয় করো, দেখাইছি। মিশ্রণের প্রকৃতি কেমন হবে এটাও আমরা দেখাইছি। তারপরে কি, সালফিউরিক অ্যাসিডের পরিমাণ নির্ণয় করো, আমরা জানি কি ডাব্লু, আমরা জানি ডাব্লু ইকুয়ালস টু কি S/MV/1000, এটা কিন্তু এই ওদের প্রশ্ন না। আবার একইভাবে জানি S ইকুয়ালস টু কি W × 1000/MV। তাহলে এই সূত্র দিয়ে তুমি এখান থেকে করে ফেলতে পারবা বাকিটা। আর বাকিটা প্রকৃতি তোমরা দেখাইছি। দেখো এখানে মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় করা, এত এত হলে এখানে মিশ্রণের প্রকৃতি কেমন হবে দেখাইছি আমরা এগুলো। একইভাবে ppm এককে এই মিশ্রণের প্রকৃতি কেমন হবে, পিএইচ 7 পেতে কি করতে হবে দেখাইছি। আর কি কিছু বাকি আছে? আর এই ধরনের অঙ্কই আমাদের এখানে আসে। ঘনমাত্রা পেপারে লিকুইড পণ্য কেমন হবে, তাহলে মিশ্রণের প্রকৃতি যদি অ্যাসিডীয় হয় তাহলে লিটমাস কেমন করে, নীলাকে অ্যাসিড মারছে, নীলকে লাল করে। ঠিক একইভাবে আমাদের ওটাকে লালকে নীল করে হলো আমাদের ক্ষার। ppm একক লিটমাসের বর্ণ কেমন হবে, আর আমাদের নেই। বাকিগুলো এখানে কিছু অনুশীলনও আছে, অনুশীলনগুলো তোমরা দেখে নিবা। এখানে তেমন আর ইম্পর্টেন্ট কিছু নেই। তাহলে আমাদের এটা হলো কি পার্ট 5 শেষ। তাহলে আমাদের পার্ট 6, এরপরে পার্ট 6 আমরা কি দেখবো, চারণ বিচরণ নিয়ে আমরা দেখবো পার্ট 6 এ। তারপরে আমাদের যে 8টা না 6টা আমাদের সমীকরণ রয়েছে বিশাল, সেই সমীকরণগুলো কিভাবে আমাদের করতে হয় সেগুলো আমরা দেখাবো পার্ট বাই পার্ট। তো আমাদের এটা এই পরিমাণগত রসায়নের সিরিজটা সম্ভবত পার্ট পার্ট 10 পর্যন্ত যাবে বা তারও বেশি হয়ে বসতে পারে, কারণ এটা একটা বড় একটা খুব একটা গাণিতিক বিশ্লেষণ আছে। আমাদের যদি সহজ করা যে আমাদের হতো, যদি আমাদের জাস্ট মুখস্থ হতো তাহলে আমরা সহজেই সেটা দেখিয়ে নিতে পারতাম, আমাদের সমস্যা হতো না। আমরা এক পার্টে বা 2 পার্টে আমরা দেখাতে পারতাম, কিন্তু এটা যেহেতু একটা গাণিতিক অধ্যায় তো সেহেতু আমাদের অবশ্যই একটা ভালোভাবে দেখাতে হবে, পুরোটাই দেখাতে হবে, তাই না? এইটুকু। তো আমাদের পার্ট 5 এখানেই শেষ। পার্ট
সিক্স এর পরে আসবে। তো স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। তোমাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তোমরা আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবে, লাইক করবে, এবং বেশি বেশি কমেন্ট শেয়ার করবে। এবং এবং আমাদের যে একটা ইউটিউব একটা চ্যানেল আছে, তোমরা সেই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের ইউটিউবে তোমরা বেস্ট কোয়ালিটিতে দেখতে পারবে। এছাড়া আমাদের ইনস্টাগ্রামে একটা প্রোফাইল আছে, তোমরা এই এক নামে মেডিটেশন নাম দিয়ে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। এই নামে আমাদের পুরো বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান নেই, আর কোনো সারা পৃথিবীতেও কোনো প্রতিষ্ঠান নেই, ঠিক আছে? তো মেরিট ইসলাম নাম দিয়ে তোমরা সার্চ দিলেই একমাত্র আমাদের প্রোফাইলটাই পাবে, ঠিক আছে? তো তোমাদের সবার জন্য শুভকামনা। আজকে জিএসটি পরীক্ষা গেল, কালকে জিএসটি পরীক্ষা গেল। আমরা জিএসটি পরীক্ষাতে প্রশ্ন সলভটা নিয়ে অবশ্যই আমরা এরপরে আসবো। এরপরে আমরা জিএসটির প্রথম সলভটা দিব। তোমরা তোমরা আমাদের সাথে সাথে থাকো। তোমাদের সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই।